ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস UITS এর আজকে বসন্তকালীন নবীন বরণ উৎসব। এই উৎসবের সম্মানিত সভাপতি, এই বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন উপাচার্য জনাব ডক্টর মোহাম্মদ সুলাইমান, এবং এখানে উপস্থিত আছেন আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, যার পুত্র ইকবাল হোসেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ জন, এবং বলতে গেলে তার সূত্রেই আমার এখানে আসা। এবং এক্সেলেন্সি দি অ্যাম্বাসেডর অফ ইন্দোনেশিয়া, এখানে মঞ্চে উপবিষ্ট আছেন শ্রদ্ধাভাজন অধ্যাপক মণ্ডলী, এখানে সামনে উপস্থিত আছেন সুধী মণ্ডলী, এবং আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, সবাইকে আমার শ্রদ্ধা, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান যা বক্তব্য রেখেছেন, তারপরে আমার আর বিশেষ কিছু বলার থাকে না। অসাধারণ, তিনি একজন বাগ্মী পুরুষ। তিনি যে শুধু জীবনে একজন সফল মানুষ তা নয়, ব্যবসায়ী হিসেবে তিনি যে একজন অত্যন্ত সমাজ সচেতন, দায়িত্বশীল, দেশপ্রেমিক, সেটিও তার বক্তব্যে আমরা প্রমাণ পেলাম। এবং তিনি সুফি মতবাদে বিশ্বাস করেন, উদারপন্থী একজন মানুষ। আসলে এই বঙ্গে ইসলাম প্রচারিত হয়েছিল সুফি ভাবধারায়, এবং সে কারণে একটি জিনিস আপনারা দেখবেন যে সুফি মতবাদ যেটি, এটি এখানে মানুষের প্রতি ভালোবাসা, সকল মানুষকে আলিঙ্গন করার যে দর্শন এবং মানবের সেবা করার যে দর্শন, সেটি কিন্তু আমাদের কিছু কিছু ঘটনায় খুব স্পষ্ট। যেমন ধরুন, আমাদের যেসব পীরের মাজার আছে, সেই মাজারগুলোতে আপনারা দেখবেন যে দুটি জিনিস থাকবেই, সেটা হলো অনেক বড় বড় গাছ আর একটি পুকুর। এটার পিছনে কিন্তু কারণ ছিল, কারণ যে সময়ে তারা ইসলাম ধর্ম প্রচার করেছিলেন এই ভূখণ্ডে, তখন তো যানবাহন ছিল না, মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে যেত। পথিকরা ক্লান্ত হয়ে ওই গাছের নিচে বসে বিশ্রাম নিতেন এবং ওই পুকুরের পানি তারা পান করতেন। এইভাবেই কিন্তু তারা মানুষের প্রতি তাদের সেবার হাত বাড়িয়ে দিয়েছিলেন। যাই হোক, সেটি ভিন্ন কথা। কিন্তু আমি তো একটু বিপদে পড়ে গেলাম এই অসাধারণ বক্তব্যের পরে। আমি যা যা ভেবেছিলাম সবই তো বলা হয়ে গেছে, আর তো কিছু মনে পড়ছে না। আর এই বিশ্ববিদ্যালয়ে, যেখানে এত লেখাপড়া, এত বড় বড় অধ্যাপকেরা আছেন, এত পণ্ডিত মানুষেরা আছেন, সেখানে আমার মতো একজন অর্ধশিক্ষিত মানুষকে কেন আহ্বান জানানো হলো তাও বুঝি না। আমার এক বন্ধু আছে ছোটবেলার এক বন্ধু আছে, সে আমার কোনো কাজ পছন্দ করে না। আমার সব কাজ তার অপছন্দ এবং সব কাজই তার সমালোচনা। তো আমি যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন, তখন তার কথা হলো এইরকম যে, তুই তো সারা জীবন নাটক ফাটক করেছিস, মানে নাটকের সঙ্গে আমার ফাটক বলে, নাটক ফাটক করেছিস, মন্ত্রী হওয়া মানে তো দেশ চালাতে হয় না, দেশ পরিচালনা করার বিষয় এটি। তো এই নাটক ফাটক করে তুই দেশ পরিচালনা কিভাবে করবি? তোকে দিয়ে এইভাবে কি কাজ হবে? তোকে প্রধানমন্ত্রী কেন মন্ত্রী বানালো? আমি যে কেন মন্ত্রী বানালো তার একটা কারণ আছে, একটা গল্প বলি, শোনো। গল্পটা এইরকম যে, শেরে বাংলা ফজলুল হক, উনি যখন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তার গ্রামের একজন মানুষ তার সঙ্গে গিয়ে দেখা করে বলেছেন যে, শেরে বাংলা, আমি তো খুব খারাপ অবস্থার মধ্যে আছি, আমার সংসার চলে না, আমার জন্য কিছু একটা করেন। তো শেরে বাংলা বলেছেন যে, তুমি লেখাপড়া জানো? বলে, না, লেখাপড়া তো জানি না। কৃষিকাজ জানো? বলে, না, কৃষিকাজ তো জানি না। কলকারখানায় কাজ করতে পারবা? বলে, মনে হয় না। রিক্সা চালাইতে পারবা? বলে, না, ওইটা তো খুব কঠিন কাজ। তখন উনি বললেন যে, তুমি যখন কিছুই পারো না, তোমার তো মন্ত্রী বানানো ছাড়া আর কোনো উপায় দেখি না।
কিছু পারি না, সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়েছে। এখন সেই রকম একটা মানুষকে দাঁড় করিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপক এবং ছাত্রছাত্রীদের সামনে বক্তৃতা দিতে। এটা কি হবে? আমি শিক্ষকের সন্তান, আমার মা বাবা দুজনেই শিক্ষকতা করেছেন সারা জীবন, স্কুলের শিক্ষক। আমার মা একটা গার্লস স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, গার্লস হাই স্কুলের। আমার বাবা ছিলেন ওই গার্লস হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। এটা কিন্তু সত্যি কথা, আমি মানিয়ে বলছি। আমার মা 1945 সালের গ্র্যাজুয়েট এবং আমার বাবা তারও 2-1 বছর আগে এমএ পাস করেছেন। আমি যখন একটু বড় হলাম তখন আমার মাকে জিজ্ঞেস করেছিলাম যে, বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে, তুমি তো মায়ের চেয়ে লেখাপড়া বেশি জানো, তো তুমি এই স্কুলে মা হেডমিস্ট্রেস, তুমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, এটা কেন? তখন উনি আমাকে যে যুক্তিটা দেখিয়েছিলেন সেটা হলো এইরকম, 47 সালে দেশ ভাগ হওয়ার পরে আমরা আসলে, আমার জন্ম পশ্চিমবঙ্গে, তো 47 সালে দেশ ভাগ হওয়ার পরে 48 সালে আমরা নীলফামারী বলে একটা ছোট্ট শহরে চলে আসি। তো এবং ওই স্কুলে তখন ছাত্রীর সংখ্যা কমতে কমতে 13 জনে দাঁড়িয়েছে, কারণ তখনকার দিনে হিন্দু সম্প্রদায়ের মেয়েরাই লেখাপড়া বেশি করতো, মুসলমান সম্প্রদায়ের মেয়েরা লেখাপড়ায় আগ্রহী ছিল না বা তাদের করতে দেওয়া হতো না। তো আমার মা বাবা দুজনে মিলে পরামর্শ করলেন যে যদি মেয়েদের স্কুলে একজন পুরুষ মানুষ হেডমাস্টার হন তাহলে হয়তো মুসলমান অভিভাবকরা সংকোচ বোধ করতে পারেন, একজন নারী, একজন মহিলা যদি হেডমিস্ট্রেস হন তাহলে নিশ্চয়ই তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এবং সেই কারণেই তারা সিদ্ধান্ত নিলেন যে আমার মা হবেন হেডমিস্ট্রেস, বাবা হবেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আমি ওই স্কুলের গণ্ডির মধ্যেই বড় হয়েছি, যার ফলে ছোটবেলায় কেন, একটু বড় হয়েও আমার বন্ধু ছিল না, সব বান্ধবী। এবং এই বান্ধবী থাকার একটা সুফল আমি পেয়েছি। না ওরকম কিছু না, সুফলটা হলো এইরকম যে এখন যেমন একটা ছেলে যে স্কুলে, ছেলেদের স্কুলে পড়তে পড়তে যখন কলেজে এসে ঢোকে, যেখানে কো এডুকেশন, সহশিক্ষা, ওখানে ঢুকে মনে হয় মেয়েদের দেখে যে নিশ্চয়ই কোনো অন্য গ্রহ থেকে এসছে। আমার মনে সেই ধারণাটা কখনো হয়নি। মেয়েরা আমার সবসময় আমার বন্ধু ছিল, আমার তাদের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক ছিল, মর্যাদার সম্পর্ক ছিল, সম্প্রীতির সম্পর্ক ছিল। আমি এই জন্য সহশিক্ষায় খুব বেশি জোর দিই যে ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা যদি একসঙ্গে বড় হয় তাহলে তাদের মধ্যে যে সম্পর্কটা গড়ে ওঠে, পরবর্তীকালে আমরা যেসব সমস্যা সমাজে দেখি, ইফটিজিং বলি, নারী নির্যাতন বলি, এই ঘটনাগুলো কিন্তু অনেক কমে যাবে বলে আমি বিশ্বাস করি। কারণ একসঙ্গে বড় হওয়া, বন্ধুর মতো বড় হওয়া, এটা খুবই জরুরি। কারণ আমরা আমাদের পরিবারে, আমরা ছেলেমেয়েরা বড় হই না একসঙ্গে। আমাদের যে গ্রামে আমাদের যে যৌথ পরিবার, সেখানে তো কাছের আত্মীয়, দূরের আত্মীয়, সব ছেলেমেয়েরা আমরা একসঙ্গে তো বড় হয়েছে। আমার বাড়ি উত্তরবঙ্গে, কিন্তু আমার নানার বাড়ি একেবারে দক্ষিণবঙ্গের শেষ প্রান্তে। তো আমার সেখানে, সেই গ্রামে যখন আমরা ছুটির মধ্যে আসতাম, আমরা গ্রীষ্মের ছুটিতে, তখন আমার নানা নানির, আমরা নাতি নাতনি ছিলাম প্রায়, আমার হিসেব মতো প্রায় 54 জন। আমার নানি একাই 17টি সন্তানের জন্ম দিয়েছিল। এবং তারপরেও কি করে উনি সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন এটি আমার কাছে বিস্ময়। খুবই কর্মঠ নারী ছিলেন। তো যাই হোক, এই যে আমরা 54 জন, আমরা ভাই, মানে খালাতো ভাই, মামাতো ভাই, একসঙ্গে আমরা যে সময় কাটাতাম, ভাই বোন, আমাদের মধ্যে তো কখনো এই ধরনের
ভাবনাগুলো আসতো না। সেই জন্য আমি বলি যে সহশিক্ষাটা কতটা জরুরি। যাই হোক, আমার তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য দেওয়ার কথা। তো প্রথমেই আমি যারা আজকে নবীন তাদের উদ্দেশ্যে আমার শুভেচ্ছা, অভিনন্দন। তারা একটি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন। এই নতুন যাত্রাটা কেমন হবে সে সম্পর্কে অবশ্য আমাদের চেয়ারম্যান সাহেব তার মতো করে বলেছেন এবং সেটি অসাধারণ দিক নির্দেশনা তিনি দিয়েছেন। তিনি 100 টাকার বেতনের চাকরি থেকে শুরু করে আজকে তিনি বাংলাদেশের একজন সবচেয়ে বড় ধনী যারা তাদের মধ্যে একজন। তার কথার সূত্র ধরেই যেটা আমি বলতে চাই যে লেখাপড়া তো করছি আমরা সবাই, এখানে যারা ভর্তি হয়েছেন তারা তো লেখাপড়া করার জন্যই ভর্তি হয়েছেন। শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবেন না। পুঁথিগত বিদ্যা আপনাকে ভালো পরীক্ষা দেবেন, ভালো রেজাল্ট করবেন, সবই ঠিক আছে, কিন্তু প্রকৃত অর্থে জ্ঞান অর্জন শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে সম্ভব নয়। আমি এই জন্য মাঝে মধ্যে খুব দুঃখ করে বলি যে আজকে বাংলাদেশে পরীক্ষার্থীর সংখ্যা বেশি, শিক্ষার্থীর সংখ্যা কম। সবাই পরীক্ষা নিয়ে ব্যস্ত, পরীক্ষায় কত ভালো রেজাল্ট করা যাবে। স্কুল পর্যায়ে যদি দেখি যে আমাদের মা বাবা, অভিভাবক, শিক্ষকরা মানে ছেলে মেয়েদের গ্রেড পাওয়ানোর জন্য কি বলে গোল্ডেন 5, GPA 5, এটার জন্য ছেলে মেয়েদের মাথা খারাপ করে দিচ্ছে। আমি ওটার নাম দিয়েছি GPA 5 নির্যাতন। এই নির্যাতনে ছেলে মেয়েদের জীবন অতিষ্ঠ। পড়াশোনা তো করবে, নিশ্চয়ই পড়বে, ভালো রেজাল্ট করবে, কিন্তু সবাই তো ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় না। ফার্স্ট একজন হবে, সেকেন্ড একজন হবে, থার্ড একজন হবে, এইভাবে গুনতে গুনতে গেলে 10 নম্বর পর্যন্ত 10টা ছেলে মেয়ে হবে। তো এখন যারা এই 10 জনের মধ্যে থাকবে না, 20 জনের মধ্যে থাকবে না, তাদের আমরা কি করব? তাদের দিয়ে কি কোনো কাজ হবে না? তারা কি সমাজের কোনো কাজে আসবে না? তাহলে তাদের আমরা একটা জাহাজে তুলে বঙ্গোপসাগরের মাঝখানে ফেলে দিয়ে আসি। এখানে যারা বসে আছেন, যারা অধ্যাপক, তাদের পরীক্ষার রেজাল্ট ভালো, তা নাহলে তাদের অধ্যাপক হওয়া সম্ভব না। কিন্তু আমি জানি না চেয়ারম্যান সাহেবের রেজাল্ট কেমন ছিল। চেয়ারম্যান সাহেব বলছেন ওনার রেজাল্ট ভালো ছিল না। আমাকে যদি আপনারা মোটামুটি সফল মনে করেন, আমার রেজাল্টটা ভালো ছিল। আমি ম্যাট্রিকে ভালো রেজাল্ট করেছিলাম, কিন্তু ইন্টারমিডিয়েটে আমি আমার নিজের শহর ছেড়ে আরেক শহরে গিয়ে কলেজে ভর্তি হলাম। নিজেকে একদম মুক্ত একটা পাখির মতো মনে হলো। বাবা মার শাসন নেই, 3-3টা সিনেমা হল, পাগলের মতো সিনেমা দেখতাম। সোলবা সাল বলে একটা ছবি ছিল, আপনাদের নামগুলো জানবেন না, দেবানন্দ এবং ওয়াহিদা রহমান, রোমান্টিক জুটি। সোলবা সাল মানে হলো 16 বছর, মেয়েটির বয়স ছিল 16 বছর। আমরা 3-4 জন বন্ধু মিলে ঠিক করলাম যে ছবিটা আমরা 16 বার দেখবো। তো পরীক্ষার রেজাল্ট কি করে ভালো হবে? তো যাই হোক, কিন্তু এই বাইরের বই, জ্ঞান অর্জনের জন্য যে বাইরের বই, গল্পের বই, এগুলোর প্রতি আমাদের খুব আগ্রহ ছিল। এই বাইরের বই পড়াটাও খুব জরুরি। আমি বলছি না পরীক্ষার রেজাল্ট খারাপ করতে হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করা পাশাপাশি কিন্তু জ্ঞান অর্জনটাও খুব জরুরি। ভারতের এখনকার যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী, এটা অবশ্য মন্ত্রী হিসাবে আমার বলা উচিত না, আমি তার সবকিছু খুব একটা পছন্দ করি না, বাট তারপরেও একটি কথা উনি বলেছিলেন, খুব ভালো কথা। উনি বলছিলেন যে গুগল সার্চ করে ইউ ক্যান ডাউনলোড অনলি ইনফরমেশন, নট নলেজ। আমরা আজকাল কম্পিউটার খুলে গুগল সার্চ করি, নানান রকম তথ্য ওখান থেকে নিতে থাকি, কিন্তু তথ্য সংগ্রহ করা আর জ্ঞান অর্জন করা এক জিনিস নয়।
এই পাঠ্যপুস্তক পড়ে আমরা কিন্তু আমাদের মাথার মধ্যে কিছু তথ্য আমরা স্টোর করি, যেই তথ্যগুলো আমরা পরীক্ষার কথায় খাতায় ঢেলে দিয়ে আসি, তারপরে অধিকাংশ আমাদের মাথা থেকে বেরিয়ে যায়। তো সেই কারণে যদি আমরা জ্ঞান অর্জন করতে চাই প্রকৃত অর্থে, এবং জ্ঞানটা অর্জন না করলে কিন্তু জীবনের যে সফলতা, সেই সফলতা কিন্তু আসাটা কঠিন। চেয়ারম্যান সাহেব কিন্তু জ্ঞান অর্জন করেছেন তার লেখাপড়া এবং তার দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা দিয়ে তিনি জ্ঞান অর্জন করেছেন, এটিও খুব জরুরি। এই জ্ঞান অর্জন যদি আমরা করতে না পারি, তাহলে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমরা টিকতে পারবো না। আমি তার উদাহরণ দিই। এখন যেমন আমি ছেলেমেয়েদের জিজ্ঞেস করি যে ভাই তুমি কি পড়ো? বিবিএ পড়ি। তুমি কি পড়ো? বিবিএ পড়ি। তুমি কি পড়ো? বিবিএ পড়ি। মনে যেন বিবিএ ছাড়া পৃথিবীতে আর কোনো বিষয় নেই। তাহলে কি অন্য বিষয়গুলোর কোনো প্রয়োজন নেই আমাদের জীবনে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বেঙ্গলি লিটারেচার, ইংলিশ লিটারেচার, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এগুলোর কি কোনো প্রয়োজন নেই? প্রয়োজন আছে। আমরা খুব সহজ পথটা বেছে নেওয়ার চেষ্টা করি। বিবিএ এমবিএ পড়লে চাকরি পাওয়া যাবে, বিবিএ এমবিএ পড়লে একটা ব্যাংকে ঢুকে যাওয়ার সুযোগ আছে, বিবিএ এমবিএ পড়লে একটা বিজনেস অর্গানাইজেশনে ঢুকে যাওয়ার সুযোগ আছে। এই শর্টকাটটা আমরা বেছে নিচ্ছি, এবং সেই শর্টকাট বেছে নিতে গিয়েও কি যে আমরা সবাই সফল হচ্ছি তা কিন্তু নয়। এখানে চেয়ারম্যান সাহেব আছে, তাকে জিজ্ঞেস করে দেখুন, বাংলাদেশে যতগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, এর ম্যানেজমেন্টে অধিকাংশই হলেন ভারতীয় অথবা শ্রীলঙ্কান। কেন বলুন তো? ওরাও বিবিএ এমবিএ করেছে, আমাদের ছেলেমেয়েরাও বিবিএ এমবিএ করেছে, ওরা চাকরি পায়, আমাদের ছেলেমেয়েরা পায় না কেন? তার কারণ হলো ওরা শুধুমাত্র বিবিএ এমবিএ এর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেনি। আমি তিনজন শ্রীলঙ্কান নাগরিকের সঙ্গে আমার কথা হয়েছে বলে আমি এটা জোর দিয়ে বলছি। এই তিনজনের মধ্যে একজন পিয়ানো বাজান, একজন কবিতা লেখেন, একজন ছবি আঁকেন। এই যে মেধা শানিত করার জন্য যে লেখাপড়ার বাইরে আমার সুকুমার বৃত্তিকে শানিত করার জন্য আমার মেধা কোন দিকে, ওর পছন্দ কোনটা, ও কোন বিষয়টা ভালোবেসে পড়বে, সেটি আমরা করছি না। এমনকি বাচ্চাদের বেলাও আমি যদি বলি, আমি মাঝে মধ্যে বাচ্চাদের ছবি আঁকার প্রতিযোগিতায় যাই, দেখি সব বাচ্চাগুলো একরকম ছবি আঁকছে। তার মানে মা বাবারা শিখিয়ে দিয়েছে যে এইরকম ভাবে আঁকবে। গাছের পাতা সবুজ, আকাশের রং নীল, এই গরু ছাগল আঁকলে একটু ব্রাউন, তো ওর কাছে তো এরকম নাও হতে পারে, ওর কাছে তো আকাশের রং সবুজও হতে পারে, ওর কাছে গাছের রং নীল হতে পারে। রংটা ওকে লাগাতে দেন না। আপনারা যদি বিশ্ববিখ্যাত শিল্পীদের পেন্টিং দেখেন, ওই ছবির মধ্যে আপনারা অনেক কোনো অর্থই খুঁজে পাবেন না হয়তো, আবার গভীরভাবে দেখলে আপনি ওর ভেতরে আপনার মতো করে আপনি অর্থ আবিষ্কার করতে পারেন। কোনো শিল্পীকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি এটা কি এঁকেছেন, বলবে যে আমি বলতে পারি না, আমার তখন যা মনে হয়েছে রং, আমি তাই রংগুলো আমি এখানে এঁকেছি। আমার মুড যা ছিল সেই মুডটাকে আমি ওখানে রিফ্লেক্ট করেছি। একটা বাচ্চার ক্ষেত্রেও তো তাই হতে পারে, এবং হয়ও তাই। আমার বাচ্চা তো ছোট ছিল, স্কুলে পড়তো, যখন তখন ওর মাও এরকম শিখিয়ে পড়িয়ে একবার স্কুলে পাঠিয়ে দিয়েছিল যে এই ছবি আঁকার প্রতিযোগিতায় যে তুমি এরকমভাবে ছবিটা আঁকবে। তো বাড়িতে যখন ফিরে এলো তখন ওর মাকে জিজ্ঞেস করছে যে তুমি কি এঁকেছো? বলে আমি তো একটা বেড়াল এঁকে দিয়েছি। বলে তুমি কেন বেড়াল আঁকলে? তোমাকে তো এইসব শিখিয়ে দিলাম। বলে আমার ওই সময় বেড়াল আঁকতে খুব ইচ্ছে হচ্ছিল। এই যে বাচ্চার ভেতরে একটা ইচ্ছে হচ্ছে, এই ইচ্ছেটাকে কিন্তু আমরা কোনো মূল্য দিই না। ওর ইচ্ছেটাকে মূল্য না দিয়ে আমরা ওর যে সৃজনশীল ক্ষমতা, সেটাকে কিন্তু আমরা ছোটবেলাতেই আটকে দিচ্ছি। আমি আসলে এরকম অনেক দৃষ্টান্ত দিতে পারি। যেমন আমি প্রায়ই বলি, যেমন আমার গতবার আমি বই মেলায় যাচ্ছি, তো এরকম এক ভদ্রলোকের সঙ্গে দেখা, তার সঙ্গে তার দুটি বাচ্চা বেরিয়ে আসছেন। উনি আমাকে দেখে থামলেন, বললেন
কথা বললেন। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কী কী বই কিনেছেন? তো উনি বললেন যে আমার নিজের জন্য এগুলো কিনেছি, আমার বাচ্চাদের জন্য এগুলো কিনেছি, কিন্তু আমার বাচ্চারা তো বই পড়তে চায় না। তা আমি বললাম যে আপনি মনে করে দেখুন যে ওই বয়সে আপনি কি পড়তে চাইতেন? এখন ওদের যা বয়স, ছোট ছোট দুটো বাচ্চা, ওদের তো বই পড়ার সময় নাই, ওদের বই ছেঁড়ার সময়। ওদের হাতে বই দিলে এখন ছিঁড়বে, একটা বই দেবেন ছিঁড়বে, আর একটা বই দেবেন ছিঁড়বে, ওটা তো পড়বে না। আপনি বই কিনে দিয়ে আপনি ভাবছেন যে এখন ওরা পণ্ডিতের মতো গম্ভীর হয়ে বই নিয়ে বসবে এবং বই পড়বে, এটা তো হবে না। কি করে সম্ভব এটা? আমি বললাম আপনি সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে কি করেন? বলে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরি, চাটা খাই, একটু টেলিভিশন দেখি, রাতের খাবার খাই, তারপরে একটু টক শো দেখি, তারপরে ঘুমোতে যাই। তা আমি বললাম যে আপনি 6টার সময় বাড়ি ফেরেন, রাত্রি 12টা পর্যন্ত টক শো দেখলেন, এই 6 ঘন্টায় আপনার ছেলে মেয়ে কী করে তখন? যে ওর মা ওদের খাইয়ে টাইয়ে হোমওয়ার্ক করে ঘুম পাড়তে পাঠিয়ে দিয়ে সকালবেলা একটু স্কুলে যেতে হয়। আমি এই 6 ঘন্টায় আপনি আধ ঘন্টা সময় আপনার ছেলে মেয়ের জন্য দিলেন না। এই সময় যদি আপনি ওকে ওই বইগুলো থেকে একটু পড়ে শোনাতেন, এই শুনতে শুনতেই কিন্তু ওর পড়ার আগ্রহটা জন্মাতো। আমাদের দাদি নানিরা কিন্তু তাই করেছে, আমাদের দাদি নানিরা তাই করেছে। আমার দাদি একজন মানে অত শিক্ষিত ছিলেন না, কোনো রকমে পড়তে পারতেন, নাম টাম লিখতে পারতেন, কিন্তু তার অসাধারণ ক্ষমতা ছিল গল্প বানিয়ে বলার। তিনি প্রতিদিন আমাদের নতুন নতুন গল্প বানিয়ে শোনাতেন। এই শুনতে শুনতেই তো আমাদের গল্পের বই পড়ার আগ্রহ জন্ম নিল। আমরা তো আমাদের দায়িত্বটুকু পালন করতে হবে, আমরা আমাদের দায়িত্বটুকু পালন করছি না। আমি টেলিভিশন দেখছি, আমি ডিনার খাচ্ছি, আমি টক শো শুনছি, কিন্তু আমার ছেলে মেয়ে, আশা করছি যে ছেলে মেয়ে বইগুলো নিয়ে বিরাট পণ্ডিতের মতো পড়তে বসবে, তাহলে তো হলো না। এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে আমাদের। সংস্কৃতি চর্চা, অনেকে তো বলে যে এইসব গান টান করলে তো আমার ছেলে মেয়ের লেখাপড়ার ক্ষতি হয়, খেলাধুলা করলেই লেখাপড়ার ক্ষতি হয়। খেলাধুলাও করতে দেয় না, গান বাজনাও করতে দেয় না, ছবি আঁকতে দেয় না, গল্পের বই কিনতে কেনে না, লুকিয়ে রাখে। আমি ওই মাকে বলেছিলাম যে আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইনের নাম শুনেছেন? বলে হ্যাঁ শুনেছি। আমি যে আইনস্টাইন যেখানে যেতেন তার হাতে একটা বাক্স থাকতো, এবং ওই বাক্সটার মধ্যে কি থাকতো আপনি জানেন? না, জানি না। আমি যে ওই বাক্সটার মধ্যে একটা ভায়োলিন থাকতো, একটা বেহালা। তো তার মতো জগৎ বিখ্যাত বিজ্ঞানীর যদি বেহালা শেখার সময় হয়ে থাকে, বেহালা বাজানোর সময় থাকে, তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদের এমন কি মহাপণ্ডিত বানাচ্ছি যে তার একটা কবিতা পড়ার, একটা গান শেখার, একটু ছবি আঁকার সময় থাকবে না। সংস্কৃতি চর্চা মানে কিন্তু সবাই যে বড় বড় গায়ক হবে তা কিন্তু নয়, সবাই যে বড় অভিনেতা হবে, আবৃত্তিকার হবে, ছবি আঁকবে তা কিন্তু নয়। যেমন আমাদের বাঙালিরা সবাই কবিতা লেখে, ছোটবেলায় সবাই কবি, কিন্তু সবাই কবি হয় না, কেউ কেউ কবি হয়। আমাদের কাজ হলো সবাই যাতে কবিতা পড়েন সেই অভ্যাসটা গড়ে তোলা, সবাই যাতে নাটক দেখেন, সবাই যাতে গান শোনেন, সবাই যাতে ছবি, যারা আঁকেন তাদের ছবি দেখার জন্য প্রদর্শনীতে যান, সবাই যেন খেলার মাঠে গিয়ে ক্রিকেট দেখেন, সবাই যেন ফুটবল দেখেন। এই যে দেখা শোনার মানুষগুলো তৈরি করাটাই কিন্তু সংস্কৃতি চর্চার মূল কাজ। গান সবাইকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হয়নি, আমি চেষ্টা করেছিলাম। ছবি আঁকাও কি সবাই আঁকতে পারবেন? চাইলেই পারবেন না। এটা সবার কারোর না কারোর ভিতরে কিছু ঈশ্বর প্রদত্ত ক্ষমতা থাকে, সেটাকে আমরা শানিত করি। কিন্তু গান শুনতে পারেন সবাই, গানটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো, এটাকে কদর করার মতো, এটা থেকে আনন্দ পাওয়ার মতো যে মানসিকতা, সেইটা গড়ে তোলাটাই কিন্তু সংস্কৃতি চর্চার মূল লক্ষ্য। এই চর্চাটাই আমরা করতে চাইছি, এটাই আমরা চাইছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের চর্চাগুলো গড়ে উঠুক। ক্লাস হবে, বড় বড় অধ্যাপকরা ক্লাস নেবেন, ভালো রেজাল্ট হবে, অবশ্যই হবে। আজকে এত চমৎকার একটা ইউনিভার্সিটি, সেখানে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করবে, উনি এত টাকা খরচ করছেন, বৃত্তি দিচ্ছেন,
দেশের শ্রেষ্ঠ অধ্যাপকদের নিয়ে এসেছেন, রেজাল্ট তো ভালোই হবে। কিন্তু পূর্ণাঙ্গ মানুষ তৈরি করতে গেলে পাশাপাশি যে কাজগুলো করা দরকার, শিল্প সংস্কৃতির চর্চা, সেটি যদি না করা হয় তাহলে কিন্তু কোথাও না কোথাও একটা অপূর্ণতা থেকে যাবে। এবং এই অপূর্ণতা তো যদি থেকে যায় তাহলে কিন্তু আমরা অপূর্ণ, অসম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠব। এবং এই অসম্পূর্ণ মানুষ কিন্তু নিজের কথা যতটা ভাববে, অন্যের কথা ততটা ভাববে না, যেটি আপনি বারবার বলার চেষ্টা করলেন। আমি ওই মাকে বলেছিলাম যে আপনার সন্তান নিশ্চয়ই অনেক বড় হবে, সামনের দিকে এগিয়ে যাবে, সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু পেছন দিকে তার বৃদ্ধ বাবা মা যে পড়ে থাকবে সেটা সে ফিরে তাকাবে না। তার যে একটি বিধবা বোন আছে তার কথা ভাববে না, তার যে একটি পঙ্গু ভাই আছে তার কথা ভাববে না। এবং এই যে আত্মকেন্দ্রিক মানুষ, অসম্পূর্ণ মানুষ কি কাজ করতে পারে তার প্রমাণ হলো হোলি আর্টিজান। 1 জুলাই যে ঘটনাটি ঘটল, এই অসম্পূর্ণ আত্মকেন্দ্রিক মানুষগুলোকেই কিন্তু ওই শক্তিটি, ওই অন্ধকারের শক্তিটি, ওই সাম্প্রদায়িক শক্তিটি এদেরই লক্ষ্য করে, এদেরই টার্গেটে পরিণত করে, এদেরই মগজ ধুলাই করে। মগজ ধুলাই করাটা সহজ হয়, কারণ প্রকৃত ধার্মিক সে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, মানুষ হত্যা করা তার পক্ষে সম্ভব নয়। কোনো ধর্মই মানুষ হত্যার কথা বলে না। মানুষ সৃষ্টি করেছেন মহান সৃষ্টিকর্তা, তাকে হত্যা করার, বিনষ্ট করার, ধ্বংস করার অধিকার মানুষের নেই। আপনি কল্পনা করে দেখুন, 5টি ছেলে, আমাদেরই কোনো না কোনো পরিবারের ছেলে 20 জন মানুষকে হত্যা করল। তার মধ্যে নারী ছিলেন, গর্ভবতী নারী ছিলেন, 7 মাসের অন্তঃসত্ত্বা। চারিদিকে রক্তাক্ত, ক্ষত বিক্ষত মৃতদেহ পড়ে আছে, তার মধ্যে বসে ওরা চা কফি খাচ্ছে। বাবুর্চিকে বলছে, টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করো, আমরা রাতের খাবার খাবো। কতটা দানব হলে এই কাজ করতে পারে? আমরা তো দানবের সমাজ চাই না, আমরা তো মানবের সমাজ চাই, প্রকৃত মানব। এই বিশ্ববিদ্যালয়ে সেই প্রকৃত মানব গড়ে তুলবে, এটি আমাদের প্রত্যাশা। ধর্ম তো কাঁচের গ্লাস নয় যেটা পড়লো আর ভেঙে গেল। কোনো ধর্ম কিন্তু এত ঠুনকো নয়। এই যে আমাদের ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত, উনি যে ক্রেস্ট উপহার দিলেন, সেই ক্রেস্টের মধ্যে আপনারা দেখবেন যে ওনাদের রাষ্ট্রীয় প্রতীক হলো একটা পাখি। এই পাখিটাকে ওদের ভাষায় ওনারা বলেন গারুদা। ওনাদের যে রাষ্ট্রীয় বিমান আছে যেটি, সেই বিমানটির নামও হলো গারুদা বিমান। আমাদের যেমন বাংলাদেশ বিমান, ওদেরটার নাম হলো গারুদা। এই গারুদা কথাটি এসেছে গরুর থেকে, রামায়ণের একটি কাহিনী থেকে, যেখানে এই গরুর বলে একটি পাখি আছে। এই গরুর থেকে গারুদা হয়েছে, কারণ একসময় ইন্দোনেশিয়ায় ভারতের সম্রাটরা রাজত্ব বিস্তার করেছিলেন, ফলে সেখানে হিন্দু ধর্মেরও প্রতিষ্ঠা হয়েছিল। এবং সেই ধর্ম কিন্তু এক পর্যায়ে কালের স্রোতে তাদের সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছিল, এবং সেই সংস্কৃতির কারণে কিন্তু তাদের অনেক কিছু ওই ইন্দোনেশিয়ার মাটিতে রয়ে গেছে, মাটির সঙ্গে যুক্ত হয়েছে। ইন্দোনেশিয়া কিন্তু এখন পৃথিবীর সবচেয়ে বড়, বৃহত্তম মুসলিম রাষ্ট্র জনসংখ্যার দিক থেকে।
কিন্তু তারা কিন্তু তাদের ইতিহাস ঐতিহ্যের বিষয়গুলো বাদ দেয়নি। তাদের ওখানে এখনো নামের সঙ্গে ভূমিপুত্র, ভূমিপুত্রী এই ধরনের শব্দগুলো ব্যবহার হয়, সংস্কৃত শব্দ, অসংখ্য সংস্কৃত শব্দ। তার নাম আমি পুরোটা পড়তে পারিনি, কিন্তু যেখানে মনে হলো যে একটি শব্দ সংস্কৃত শব্দ। সেই জন্যই বলছি যে ধর্ম কিন্তু কোনো ঠুনকো কাঁচের গ্লাস নয়, যে আমি একটা শব্দ ব্যবহার করলাম, একটা প্রতীক ব্যবহার করলাম, সঙ্গে সঙ্গে আমার ধর্মের সর্বনাশ হয়ে গেল, ইসলাম ধর্ম ধ্বংস হয়ে গেল। ব্যাপারটা কিন্তু এরকম নয়। প্রতিটা দেশের নিজস্ব সংস্কৃতি আছে। যখন পাকিস্তান ছিল তখন আমাদের বোঝানো হয়েছিল যে মুসলমান হলেই আমরা একসঙ্গে থাকতে পারবো, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান, আমরা একসঙ্গে কেন, আমরা মুসলমান। আমরা তখন প্রশ্ন করেছি যে গোটা মধ্যপ্রাচ্যে সব দেশগুলো মুসলমান দেশ, সৌদি আরব থেকে আরম্ভ করে একেবারে আপনি যদি মরক্কো পর্যন্ত চলে যান, প্রতিটা দেশ মুসলমান দেশ, এবং সব দেশের ভাষা হলো আরবি। তাহলে ওই দেশগুলো একটা দেশ হয় না কেন? ওই দেশের মানুষগুলোর সঙ্গে কথা যদি বলেন তাহলে দেখবেন ওরা ওদের নিজস্ব একটা গর্ব আছে, ওর নিজের সংস্কৃতি নিয়ে, ওর নিজের ইতিহাস নিয়ে, ঐতিহ্য নিয়ে। একটা কাতারের মানুষের সঙ্গে কথা বলবেন, বলবে যে আমি প্রাউড কাতারি, আমি একজন গর্বিত কাতারি, আমি একজন গর্বিত কুয়েতি, আমি একজন গর্বিত সৌদি। তারা নিজের নিজের দেশ নিয়ে অনেক গর্বিত। এই যে নিজের দেশ, নিজের সংস্কৃতি, নিজের মাটি, নিজের ভূখণ্ড, এটি আমার আমার গর্বের। সেখানে শুধু ধর্ম দিয়ে, এমনকি শুধু ভাষা দিয়েও বাধা সম্ভব নয়। আমরা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। আমরা কিন্তু আমাদের গর্ব নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, এবং তখনই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো যখন আমরা একটি সম্পূর্ণ জাতিতে পরিণত হব, পূর্ণাঙ্গ জাতিতে। অর্থনৈতিক অগ্রগতি যেমন একদিকে হচ্ছে, যেটি বলেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান, যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এখন উন্নয়নের মহাসড়কে আছি, কিন্তু উন্নয়নটা অসম্পূর্ণ থেকে যাবে যদি আমরা শিক্ষা সংস্কৃতিতে একইভাবে উন্নয়ন করতে না পারি। এবং এইখানে আমার সবচেয়ে বড় যে উদ্বেগটা আছে, সেই উদ্বেগটা হলো ধনী দরিদ্রের যেমন বৈষম্য নিয়ে আমরা কথা বলি, শিক্ষার মানের ক্ষেত্রেও ঠিক একই রকম বৈষম্য তৈরি হচ্ছে। আজকে শহরে ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচ্ছল পরিবারের সন্তানেরা এক ধরনের লেখাপড়া শিখছেন, আর গ্রামে ছোট ছোট শহরে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর এক ধরনের শিক্ষা সেখানে পাচ্ছেন। ফলে এখানে মানের যে বৈষম্য তৈরি হচ্ছে, এই মানের বৈষম্য কিন্তু আগামীতে আমাদের জন্য এটি সংকট হয়ে দাঁড়াতে পারে। এটি অবশ্য আমাদের সবার দায়িত্ব, সরকারের দায়িত্ব, আমাদের দেশে যারা দায়িত্বশীল মানুষ আছেন তাদের সবার দায়িত্ব এই সমস্যাগুলো সমাধান করা। তো আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমি তরুণ সমাজের উদ্দেশ্যে শুধু শেষ কথাটা যেটি বলতে চাই, সেটি হলো নিজেকে কখনো ছোট মনে করার কোনো কারণ নেই। ও ভালো রেজাল্ট করেছে, আমি ভালো রেজাল্ট করতে পারিনি, এটা কিন্তু হীনমন্যতার কোনো কারণ হতে পারে না। নিজের ভেতরের শক্তিটাকে আবিষ্কার করো। আমি আসলে কি হতে চাই? আমি কি একজন ব্যবসায়ী হতে চাই? আমি কি একজন সরকারি কর্মকর্তা হতে চাই? আমি কি একজন বিসিএস পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে চাই? নাকি আমি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক হতে চাই? নাকি আমি সেনাবাহিনীতে যোগ দিতে চাই? নাকি আমি একজন কবি, শিল্পী, অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা? কি হতে চাই? কোন কাজটা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেবে? এই আনন্দ পাওয়াটা খুব জরুরি। যদি আমি কাজে আনন্দ না পাই তাহলে সেই কাজে ভালো করাটা খুব কঠিন। তো আমি আশা করি যে আপনাদের জীবন সুন্দর হবে, আনন্দময় হবে, এবং শিক্ষার সঙ্গে সঙ্গে
সংস্কৃতির সমন্বয় ঘটিয়ে আপনারা একটা চমৎকার জীবন গড়ে তুলবেন, অনেক কিছু করতে পারবেন। আপনারা সাহিত্যের জন্য ক্লাব করুন, আপনারা সংস্কৃতির জন্য আপনার প্রতিষ্ঠান গড়ে তুলুন, ছবি আঁকুন, এইটাই তো বয়স। এই সময় আপনাদের যে শক্তি, আপনারা হিমালয় টলিয়ে দিতে পারবেন। এই দেশের তরুণেরা কি করতে পারে না। আমি খালি ছোট্ট একটা অভিজ্ঞতা দিয়ে আমি শেষ করছি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের অধিকাংশ মুক্তিযোদ্ধা ছিলেন গ্রামের নিরক্ষর কৃষকের সন্তান। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলাম। আমাদের ক্যাম্পে শতকরা 85 জন ছিলেন গ্রামের সন্তান। অধিকাংশই লেখাপড়া জানে না, কেউ কেউ কিছু কিছু লেখাপড়া জানে। আমি অবাক হয়ে দেখতাম কি অসম সাহসী, একটা লুঙ্গি পরে, একটা গেঞ্জি পরে, হাতে একটা 303 রাইফেল, যে রাইফেলের মধ্যে 10টা গুলি থাকে, কিন্তু 10 নম্বর গুলিটা ছোঁড়া যায় না, ফায়ার করা যায় না, 9টা গুলি ব্যবহার করা যায়। এর বাড়তি গুলি কারো কাছে থাকে, কারো কাছে থাকে না। ওই একটা 303 রাইফেল সম্বল করে রাতের অন্ধকারে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে পৃথিবীর সবচেয়ে আধুনিক যন্ত্র সমরাস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য। কতটা সাহস, কতটা দেশপ্রেম! আমি অবাক হয়ে দেখতাম। আমার মধ্যেও অত সাহস ছিল না। আমি জিজ্ঞেস করেছি তাদের যে এত সাহস তোমরা কোথায় পেলে? আজকের দিনে হয়তো এটা বিশ্বাস করা কঠিন হবে, কিন্তু 1971-এ যখন আমরা তরুণ ছিলাম, আমি যুবক ছিলাম, এখানে কিন্তু আমার চেয়ে বয়সে বেশি লোক কিন্তু খুব একটা নেই, আমাদের চেয়ারম্যান সাহেব ছাড়া মনে হয়। চেয়ারম্যান সাহেব আমার চেয়ে 5 বছরের বড়। আমি তো কি বলে টেলিভিশনের নায়ক ছিলাম না। না, এটা বলি যে এই যে বিপাশা হায়াত আছে, তো বিপাশা হায়াতের, আবুল হায়াতের বিয়েতে আমি বরযাত্রী ছিলাম। তো বিপাশা আমার নায়িকা হয়েছে। সেদিন বিপাশাকে বলেছি যে তোমার মেয়েটা আর কতটুকু হলে আমি ওর সঙ্গে নায়কের অভিনয় করতে পারবো। তো যাই হোক, তো সেটা বলছি। আমি বলছি যে এই যে তরুণদের আমি দেখতাম, আমি অবাক হয়ে দেখতাম যে কি সাহস। জিজ্ঞেস করতাম তোমরা এত সাহস কোথা থেকে পাও? একটি জবাব ছিল তাদের, বলে যে বঙ্গবন্ধু বলছে যুদ্ধে যাইতে, নাথিং লেস, নাথিং মোর। আজকের দিনে হয়তো অনেকে এই কথাটা প্রশ্ন করবেন। বসে থাকতো রেডিওতে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ বেতার কেন্দ্র থেকে কখন বজ্রকণ্ঠ শোনা যাবে, অর্থাৎ বঙ্গবন্ধুর ভাষণের কিছু কিছু অংশ তখন বাজিয়ে শোনানো হতো বজ্রকণ্ঠ নাম দিয়ে। এই সাহস আমি বলছি যে আপনাদের মধ্যেও সেই সাহস আছে, সেই শক্তিটা আছে। আমরা তো ওদেরই উত্তরাধিকার। আপনারা সাহস, সততা, যেটি উনি বারবার বলেছেন, সাহস এবং সততা নিয়ে আপনারা নিজেদের শক্তিটা নিয়ে অগ্রসর হন। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের পেছনে ফেলে রাখে, কোনো শক্তি নেই। আমি শেষ করি। আমি জানি যে অনেক সবাই ক্ষুধার্ত, বিশেষ করে এই যে ভিআইপিতে যারা বসে আছে না, এখানে তো তুলনামূলকভাবে একটু বেশি বয়সের লোকজন বসে আছে, তাদের ক্ষুধা লেগেছে বেশি। আর ছাত্রছাত্রীরা ওরকম কিছু না, ওরকম একবেলা না খেলেও কিছু হয় না। আমরা যখন হলে থাকতাম তখন তো পয়সা থাকতো না পকেটে, বিশেষ করে মাসের শেষের দিকে এসে পয়সা থাকতো না। তখন ওই সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠতাম, উঠে একবারে দুপুরের খাবার খেয়ে ফেলতাম, যাতে সকালে নাস্তায় আর পয়সা না থাকে। সুতরাং ছেলেপেলেরা এরকম একদিন না খেলেও কিছু হয় না। তো যাই হোক, সবার জীবন সুন্দর হোক এই কামনা করি। এবং আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন চেয়ারম্যান সাহেব এবং তার পুত্র ইকবাল হোসেন, এবং এখানে যারা এই বিশ্ববিদ্যালয়ের যারা শ্রদ্ধেয় অধ্যাপক মণ্ডলী, কর্মকর্তা যারা আছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে
আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।